ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ বইয়ের রিডিং কন্টেন্টের পর্ব নম্বর 4। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলের বুক রিডিংয়ের কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের লিঙ্ক পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আইনের বিধান ইউনিক বুক রিডিং কন্টেন্ট বইটি কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন সে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। বইটির লেখক মহোদয়ের যোগাযোগের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আইনের বিধান ইউনিক এর রিডিং কন্টেন্ট। দেওয়ানি কার্যবিধির গ্রেপ্তার ও আটক। ধারা 55 গ্রেপ্তার ও আটক, অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। ডিক্রি জারির জন্য সাব্যস্ত দেনাদারকে যে কোনো দিনে যে কোনো সময় গ্রেপ্তার করে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, তবে উক্ত ব্যক্তিকে আটক করার জন্য কোনো বাসগৃহে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় প্রবেশ করা যাবে না। অর্থাৎ কাউকে আটক করতে গেলে রাত্রেবেলা প্রবেশ করা যাবে না, কোনো বাসগৃহের দরজা ভেঙে ফেলা যাবে না এবং কোনো বাসগৃহে কোনো ধার্মিক মহিলা থাকলে উক্ত মহিলাকে সরে যাওয়ার জন্য উপযুক্ত সময় এবং সুযোগ প্রদান না করে প্রবেশ করা যাবে না। এক কথায় উত্তর, ডিক্রি জারির জন্য সাব্যস্ত দেনাদারকে যে কোনো দিনে যে কোনো সময় গ্রেপ্তার করে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, তবে উক্ত ব্যক্তিকে আটক করার জন্য কোনো বাসগৃহে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে প্রবেশ করা যাবে না। ইহা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা আছে? ধারা 55 ধারার উপর প্রতিষ্ঠিত কিছু উচ্চ আদালতের নজির। সাব্যস্ত দেনাদার দায়িক আদালতে উপস্থিত হলে জামিনদার তাকে দায় হতে মুক্তির জন্য আদালতের প্রার্থনা করতে পারেন এবং আদালত তা অস্বীকার করতে পারেন না। AIR 1929, লাহোর, 262 পৃষ্ঠা। যদি সাব্যস্ত দায়িককে কারাগারে পাঠানো হয়, জামিনদারের বিরুদ্ধে অগ্রসর হওয়া যায় না। AIR 1942, পাটনা, 506 পৃষ্ঠা। সাব্যস্ত দায়িক দেউলিয়া ঘোষণার জন্য দরখাস্ত করে থাকলে ডিক্রির দায় হতে অব্যাহতি প্রার্থনা না করার কারণে জামিনদারকে দায়বদ্ধ করা যাবে না। AIR 1943, মধ্যপ্রদেশ, 363 পৃষ্ঠা। ধারা 56, অর্থের ডিক্রি জারিতে মহিলাকে গ্রেপ্তারের বিধিনিষেধ। প্রোহিবিটেশন of arrest or detention of woman in execution of decree for money। এই খণ্ডে সমুদায় বিধান সত্ত্বেও আদালত টাকা পরিশোধের ডিক্রি জারির জন্য কোনো মহিলাকে গ্রেপ্তার বা দেওয়ানি কয়েদে আটক রাখার আদেশ দিতে পারেন না। এক কথায় উত্তর, দেওয়ানি আদালতের অর্থ ডিক্রি জারির মোকদ্দমা কোনো ব্যক্তিকে দেওয়ানি জেলে আটক রাখার আদেশ দেওয়া যাবে না। একজন মহিলাকে সাব্যস্ত দেনাদার মহিলা হলে আদালত নির্দেশ দিতে পারেন যে দেওয়ানি কয়েদে আটকের। টাকার ডিক্রি জারির মামলায় কোন ধরনের দায়িককে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না? যে কোনো বয়সী স্ত্রীলোককে। ধারা 57, খোরপোশ ভাতা, সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স। সরকার সাব্যস্ত দেনাদারের খোরপোশের জন্য তার সামাজিক মর্যাদা, জাতি, গোত্র ইত্যাদি বিবেচনা মাসিক ভাতা হার নির্দিষ্ট করতে পারবেন। ধারা 58, আটক ও মুক্তি, ডিটেনশন অ্যান্ড রিলিজ। ডিক্রি জারির জন্য দেওয়ানি কয়েদে আটক প্রত্যেক ব্যক্তিকে নিম্নরূপ আটক
রাখা যাবে। ডিক্রির টাকা 50 টাকার ঊর্ধ্বে হলে 6 মাসের জন্য এবং অন্যান্য ক্ষেত্রে 6 সপ্তাহের জন্য। তবে শর্ত থাকে যে নিম্নলিখিত ক্ষেত্রে উক্ত 6 মাস বা 6 সপ্তাহ পূর্ণ হবার পূর্বেই আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া যাবে যদি কোনো উপায়ে ডিক্রির দেনা পরিশোধ করে দেওয়া কিংবা যার আবেদনের প্রেক্ষিতে আটক রাখা হয়েছিল তিনি অনুরোধ করলে বা তিনি খোরপোশ ভাতা দেওয়া বন্ধ করে দিলে। এক কথায় উত্তর, ডিক্রির অর্থের পরিমাণ 50 টাকার কম হলে দেনাদারকে আটক রাখা যাবে 6 সপ্তাহ। ডিক্রির অর্থের পরিমাণ 50 টাকার বেশি হলে দেনাদারকে আটক রাখা যাবে 6 মাস। মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য 50 টাকার অধিক না হলে রায়ের পূর্বে গ্রেপ্তার হওয়া বাদীকে জামানত দাখিলের ব্যর্থতার কারণে সর্বোচ্চ দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে 6 সপ্তাহ। জামানতের পরিমাণ যদি 50 টাকার বেশি না হয় তাহলে আদালত রায়ের পূর্বে বিবাদীকে কত মেয়াদের জন্য আটক আদেশ দিতে পারে? 6 সপ্তাহের। অনধিক 50 টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে 6 সপ্তাহ। ডিক্রি জারির জন্য ডিক্রি দেনাদারকে সর্বোচ্চ কত সময় দেওয়ানি কয়েদে আটক রাখা যাবে? 6 মাস। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর সেকশন 58 এর বিধান অনুযায়ী দেওয়ানি জারি মামলায় একজন দায়ীকে সর্বোচ্চ কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখা যায়? 6 মাস। নোট: ডিক্রি প্রদত্ত টাকার পরিমাণ 50 টাকার ঊর্ধ্বে হলে 6 মাসের জন্য এবং অন্যান্য ক্ষেত্রে 6 সপ্তাহ দেওয়ানি কয়েদে আটক রাখা যাবে। ধারা 59, অসুস্থতার দরুন মুক্তি, রিলিজ অন গ্রাউন্ড অফ ইলনেস। ডিক্রি জারির জন্য সাব্যস্ত দেনাদারের বিরুদ্ধে পরোয়ানা ইস্যু হওয়ার পর যে কোনো সময় উক্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার কারণে আদালত উহা বাতিল করতে পারবেন এবং উক্ত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক করা হলে মুক্তি দিতে পারবেন। ক্রোক অ্যাটাচমেন্ট। ধারা 60 থেকে 64। ধারা 60, ডিক্রি জারির জন্য সম্পত্তি ক্রোক ও বিক্রয়। প্রপার্টি লায়াবেল টু অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল ইন এক্সিকিউশন অফ ডিক্রি। নিম্নোক্ত সম্পত্তিগুলো ডিক্রি জারি দিয়ে ক্রোক ও বিক্রয় করা যাবে: জমি, বাসস্থান, দালান কোঠা, মালপত্র, নগদ টাকা, ব্যাংক নোট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসারি নোট, গভর্নমেন্ট সিকিউরিটি, বন্ড, দেনা, কোম্পানির শেয়ার। তবে শর্ত থাকে যে নিম্নলিখিত সম্পত্তিগুলো ক্রোক ও বিক্রয় করা যাবে না: দেনাদারের পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসনপত্র, বিছানাপত্র, কারিগরের হাতিয়ারপত্র, চাষি বাসগৃহ হিসাবে খাতাপত্র, কারো বেতনের প্রথম 100 টাকা এবং অবশিষ্ট টাকার অর্ধেক ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আইন অনুসারে অব্যাহতিপ্রাপ্ত কোনো ভাতা। ধারা 61, কৃষিজাত দ্রব্যের আংশিক অব্যাহতি, পার্টিয়াল এক্সাম্পশন অফ এগ্রিকালচারাল প্রোডিউস। সরকার সরকারি গেজেটে একটি সাধারণ বা বিশেষ আদেশ প্রকাশ করে ঘোষণা করতে পারেন যে কৃষিজাত দ্রব্যের যে অংশ বা কোনো শ্রেণীর কৃষিজাত দ্রব্য সাব্যস্ত দেনাদার চাষি হলে চাষের দ্বারা উৎপন্ন আগামী ফসল না ওঠা পর্যন্ত উক্ত দেনাদার তার পরিবারের খোরাকি বাবদ প্রয়োজন হবে তা ডিক্রি জারির জন্য ক্রোক ও বিক্রয় হতে অব্যাহতি লাভ করবে। এক কথায় উত্তর, ডিক্রি জারির জন্য কোনো সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে। ব্যাংক নোট: ডিক্রি জারির জন্য কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না? হিসাবের খাতাপত্র। ডিক্রি জারির জন্য কোন সম্পত্তি ক্রোক করা যাবে না? ভবিষ্যৎ খোরপোশের অধিকার।
কোনো সম্পত্তি অর্থ আদায়ের মোকদ্দমা ক্রোক হলে যদি তা বেসরকারি হস্তান্তর হয় তবে ফলাফল হবে ক্রোকের অধীন দাবির বিরুদ্ধে হস্তান্তর বাতিল। একজন সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারী কোন বিষয়টি ক্রোকের অযোগ্য ঘোষণা করা হয়েছে? প্রভিডেন্ট ফান্ড। ধারা ৬২, বাসগৃহের সম্পত্তি আটক। সিজার অফ প্রপার্টি ইন ডিওয়েলিং হাউস। এই আইন অনুসারে প্রদত্ত কোনো পাওনাদার জারিকারক কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি আটক করতে আদিষ্ট হয়ে থাকেন সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের পূর্বে বাসগৃহে প্রবেশ করতে পারবেন না। ধারা ৬৪, ক্রোকের পর সম্পত্তি বেসরকারি হস্তান্তর বাতিল বলে গণ্য হবে। প্রাইভেট অ্যালাইনেশন of property after attachment to be void। ক্রোকের পর উক্ত সম্পত্তির কোনো বেসরকারি হস্তান্তর বাতিল বলে গণ্য হবে। সেল, বিক্রয়। ধারা ৬৫ থেকে ৬৭। ধারা ৬৫, খরিদ্দারের সত্ত্ব। পারচেসার্স টাইটেল। ডিক্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় হয়ে থাকলে এবং অনুরূপ বিক্রয় চূড়ান্তভাবে সম্পন্ন হয়ে গেলে উক্ত সম্পত্তির মালিকানা বিক্রয়ের তারিখ হতে খরিদ্দারের উপর বর্তাবে, বিক্রয় চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার তারিখ হতে নয়। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় খরিদ্দারের সত্ত্ব পারচেসার টাইটেল বর্ণনা করা হয়েছে? ধারা ৬৫-তে। ডিক্রি জারিতে বাধা প্রদান। রেজিস্ট্যান্ট টু এক্সিকিউশন। ধারা ৭৪। ধারা ৭৪, ডিক্রি জারিতে বাধা প্রদান। রেজিস্ট্যান্স টু এক্সিকিউশন। রায়ে দেনাদার বা অপর কোনো ব্যক্তি ডিক্রি জারিতে বাধা দিলে আদালত উক্ত ব্যক্তিকে ৩০ দিনের দেওয়ানি কারাগারে আটকের নির্দেশ দিতে পারেন। ডিক্রিদার বা খরিদ্দারকে উক্ত সম্পত্তির দখল করার নির্দেশ দান করতে পারেন। এক কথায় উত্তর। রায়ে দেনাদার বা অপর কোনো ব্যক্তি ডিক্রি জারিতে বাধা দিলে আদালত উক্ত ব্যক্তিকে কতদিনের দেওয়ানি কারাগারে আটকের নির্দেশ দিতে পারেন? ৩০ দিনের। দেওয়ানি কার্যবিধির ৩য় খণ্ড, পার্ট ৩, আনুষঙ্গিক কার্যক্রম। ইনসিডেন্টাল প্রসিডিংস। কমিশন। ধারা ৭৫ থেকে ৭৮ পর্যন্ত। ধারা ৭৫, আদালত কর্তৃক কমিশন নিয়োগ করার ক্ষমতা। পাওয়ার টু কোর্ট টু ইস্যু কমিশনস। নির্ধারিত শর্ত সাপেক্ষে আদালত নিম্নলিখিত উদ্দেশ্যে কমিশন নিয়োগ করতে পারবেন। ক, কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য। খ, স্থানীয় তদন্ত করার জন্য। গ, হিসাব পরীক্ষা ও সংশোধনের জন্য। অথবা ঘ, বাটোয়ারা করার জন্য। এক কথায় উত্তর। আদালত কর্তৃক কমিশন নিয়োগ করার ক্ষমতা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা হয়েছে? ৭৫ ধারায়। উচ্চ আদালতের নজির। আদালত অন্য কোনো আদালতের নিকট কমিশনের জন্য প্রেরণ করতে পারেন। AIR 1971 SC 61। কোনো বিচার বিভাগীয় কার্যাবলী যেমন বিচার্য বিষয়ের বিচার সম্পর্কে আদালত কোনো কমিশনারকে অর্পণ করতে পারেন না। AIR 1929 বম্বে 478। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বর্তমানে যে বুক রিডিং কন্টেন্টগুলো তৈরি করছি, এই বুকের নাম আইনের বিধান ইউনিক। এটা বার কাউন্সিল পরীক্ষার MCQ, রিটেন ও ভাইবা। এই আইনের বিধান ইউনিক বইটি আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এবং আপনারা এই বুকের ক্রয়ের নির্দেশনা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কিভাবে বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন। ধারা ৭৭, অনুরোধ পত্র। লেটার টু রিকোয়েস্ট। বাংলাদেশের অভ্যন্তরে
9 এমন স্থানে বসবাসকারী সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন নিয়োজিত করার পরিবর্তে অনুরোধপত্র পাঠাতে পারেন। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় অনুরোধপত্র লেটার অফ রিকোয়েস্ট বর্ণনা করা হয়েছে? ধারা 77। ধারা 78। বিদেশি আদালত কর্তৃক প্রেরিত কমিশন। কমিশন ইস্যু বাই ফরেন কোর্টস নির্ধারিত শর্ত সাপেক্ষে সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য জবানবন্দি গ্রহণ ও কমিশন ফেরত পাঠানো সংক্রান্ত বিধানসমূহ নিম্নলিখিত আদালত কর্তৃক বা উহার নির্দেশক্রমে নিয়োজিত কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশে সীমানার বাইরে অবস্থিত এবং বাংলাদেশের ক্ষমতাবলে প্রতিষ্ঠিত বা চালু করা হয়েছে এরূপ কোনো আদালত অথবা বাংলাদেশের বাইরে কোনো রাজ্য বা দেশের কোনো আদালত। নোট: বাংলাদেশের আদালত কমিশন প্রেরণ করলে যেভাবে কার্যকর হয়, বিদেশি আদালত পাঠালেও ঠিক একইভাবে কার্যকর হবে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। চতুর্থ খণ্ড। নির্দিষ্ট ক্ষেত্রে মোকদ্দমা। সুটস ইন পার্টিকুলার কেস। সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক বা তাদের বিরুদ্ধে পদাধিকার বলে মোকদ্দমা। সুটস বাই অর এগেনস্ট দ্য গভর্নমেন্ট অর পাবলিক অফিসার্স ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। ধারা ৭৯ থেকে ৮২। ধারা ৭৯। সরকার কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমা। সুটস বাই অর এগেনস্ট দ্য গভর্নমেন্ট। সরকার কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমা বাদী বা বিবাদী হিসেবে যে কর্তৃত্বের নাম উল্লেখ করতে হবে তা হচ্ছে বাংলাদেশ। এক কথায় উত্তর। সরকার কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমার বাদী বা বিবাদী হিসেবে যে কর্তৃত্বের নাম উল্লেখ করতে হবে তা হচ্ছে বাংলাদেশ। ধারা ৮০। নোটিশ। পদাধিকার বলে কৃত কোনো কার্যের দরুন সরকারি কর্মচারীর বা সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে হলে নিম্নলিখিত অফিসে প্রদত্ত বা রক্ষিত লিখিত নোটিশ দেওয়ার পর ২ মাস অতিক্রান্ত না হলে মোকদ্দমা করা চলবে না। সরকারের বিরুদ্ধে রেলওয়ে সংক্রান্ত বিষয় ছাড়া মোকদ্দমা করতে হলে সরকারের যে কোনো সচিবের অফিসে অথবা জেলা কালেক্টরের অফিসে বা রেলওয়ে সংক্রান্ত বিষয়ে সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে সংশ্লিষ্ট রেলওয়ে জেনারেল ম্যানেজারের অফিসে এবং কোনো কর্মচারী বিরুদ্ধে মামলা করতে হলে তাকে বা তার অফিসে নোটিশ দিতে হবে। তবে শর্ত থাকে যে এরূপ বিজ্ঞপ্তি ছাড়া কোনো মোকদ্দমা দায়ের হলে আদালত জবাব দাখিলের জন্য কমপক্ষে ৩ মাস সময় প্রদান করবেন। এক কথায় উত্তর। সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মোকদ্দমা করলে সরকার বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য আদালত অনুন্নত কতদিনের সময় মঞ্জুর করবেন? ৩ মাস। নোট: সরকার অথবা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করার পূর্বে নোটিশ না দিলে সরকার অথবা সরকারি কর্মকর্তার লিখিত জবাব দাখিলের জন্য সময় পাবে কমপক্ষে ৩ মাস এবং নোটিশ প্রদান করলে সেক্ষেত্রে সময় পাবে ২ মাস। ধারা ৮১। গ্রেপ্তার ও ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। এক্সাম্পশন ফর অ্যারেস্ট অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স। পদাধিকার বলে কৃত কার্যের দরুন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হয়ে থাকলে বিবাদীকে গ্রেপ্তার করা চলবে না এবং ডিক্রি জারি ব্যতীত অন্য কারণে তার সম্পত্তি ক্রোক করা চলবে না এবং যদি আদালত মনে করেন যে উক্ত কর্মচারী তার কর্তব্য কার্যে অনুপস্থিত থাকলে জনসাধারণের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিবেন। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় গ্রেপ্তার ও ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি এক্সাম্পশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স বর্ণনা করা হয়েছে? ৮১ ধারায়। ধারা ৮২। ডিক্রি জারি।
এক্সিকিউশন অফ ডিক্রি, সরকার বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে দেওয়া ডিক্রি কতদিনের মধ্যে পালন করতে হবে তা উক্ত ডিক্রিতে উল্লেখ করতে হবে। ডিক্রি পালিত না হলে আদালত সরকারের নিকট রিপোর্ট প্রেরণ করবেন এবং উক্ত রিপোর্ট প্রেরণের 3 মাস পরেও ডিক্রি পালন না হলে আদালত ডিক্রি জারির আদেশ দিবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় ডিক্রি জারি, এক্সিকিউশন অফ ডিক্রি বর্ণনা করা হয়েছে? 82 ধারায় বিদেশি কর্তৃক এবং বিদেশি শাসক, রাষ্ট্রদূত এবং কূটনৈতিক প্রতিনিধি কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা, suits by aliens and by or against foreign rulers, ambassadors and envoys, ধারা 83 থেকে 87। ধারা 83, বিদেশি নাগরিক কখন মোকদ্দমা করতে পারবে? when aliens may sue, বাংলাদেশে বসবাসকারী বিদেশি দুশ্মন সরকারের অনুমতিক্রমে এবং বিদেশি বন্ধু আদালতে এই দেশি নাগরিকের ন্যায় মামলা দায়ের করতে পারবেন। কোনো বিদেশি দুশ্মন বাংলাদেশে বসবাসকারী হলে সরকারের অনুমতি ব্যতীত অথবা বিদেশে বসবাস করলে এরূপ কোনো আদালতে মামলা দায়ের করতে পারবে না। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বিদেশি নাগরিক কখন মোকদ্দমা দায়ের করতে পারবেন when aliens by sue বর্ণনা করা হয়েছে? 83 ধারায়। ধারা 84, বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারবেন when foreign states may sue, কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশের যে কোনো আদালতে মোকদ্দমা করতে পারবেন, তবে উক্ত রাষ্ট্রটি সরকার কর্তৃক স্বীকৃত হবে। বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা কোনো নাগরিকের ব্যক্তিগত অধিকার কার্যকর করতে মোকদ্দমা দায়ের করবেন। ধারা 86, শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমা, suits against ruler, সরকারের কোনো সচিবের স্বাক্ষরিত প্রত্যয়িত সম্পত্তিতে কোনো বিদেশি শাসককর্তার বিরুদ্ধে উপযুক্ত আদালতে মোকদ্দমা রুজু চলে, কিন্তু এরূপ অনুমতি ব্যতি রেখে নয়। ধারা 86 ক, কূটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমা, suits against diplomatic agents, বিশেষ ব্যতিক্রম ব্যতীত কোনো কূটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে না। কূটনৈতিক প্রতিনিধিগণ ব্যক্তি স্বার্থে কাজ করলে বা রাষ্ট্রের পক্ষে নয় এমন কাজ করলে অথবা সরকারি কাজের বাইরে কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে। স্বার্থহীন মামলা, ইন্টারপ্লিডার সুটস, ধারা 88, ইন্টারপ্লিডার মামলা দায়ের করা চলে। ফায়ার ইন্টারপ্লিডার সুটস মে বি ইনস্টিটিউটেড, যদি দুই বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট একই পাওনা টাকা বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দাবি করে এবং যার নিকট দাবি করা হয় উক্ত সম্পত্তি তার উপর খরচার দাবি ব্যতীত অন্য কোনো দাবি দেওয়া না থাকে এবং যদি তিনি প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি বা অর্থ অর্পণ করতে প্রস্তুত থাকেন, তবে এই সম্পত্তি বা অর্থ কারো নিকট অর্পণ করতে হবে। সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং নিজের ক্ষতিপূরণ আদায়ের জন্য উক্তরূপ দাবিদারগণের সকলের বিরুদ্ধে ইন্টারপ্লিডার মামলা দায়ের করতে হবে। তবে উক্ত দাবিদারগণের অধিকার যা দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো মামলা যদি বিচারাধীন থেকে থাকে সেক্ষেত্রে অনুরূপ ইন্টারপ্লিডার মামলা দায়ের করা চলবে না। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর ড্যাশ ধারায় ইন্টারপ্লিডার সুট দায়েরের বিধান রয়েছে। 88 ধারায়। পঞ্চম খণ্ড, বিশেষ কার্যক্রম, স্পেশাল প্রসিডিংস, বিকল্প বিরোধ নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, ধারা 89 থেকে 89 উম পর্যন্ত। ধারা 89 ক, মধ্যস্থতা,
মিডিয়েশন। উপধারা ১, অর্থঋণ আদালত ২০০৩ অধীন ব্যতীত লিখিত জবাব দাখিলের পর সকল বিবাদীগণ ব্যক্তিগতভাবে বা তাদের নিজেদের উকিলের মাধ্যমে উপস্থিত হলে আদালত মামলার বিরোধ বা বিরোধসমূহ নিষ্পত্তির লক্ষ্যে শুনানি মুলতবি রেখে মধ্যস্থতা করতে পারবেন অথবা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজনে পক্ষগণের নিযুক্ত উকিল বা উকিলের নিকট অথবা উকিল নিযুক্ত না হলে পক্ষগণের নিকট মামলার বিরোধসমূহ নিষ্পত্তির বিষয়টি প্রেরণ করতে পারবেন বা উপধারা ১০ অনুসারে জেলা জজ কর্তৃক প্রণীত প্যানেলের কোনো মধ্যস্থতাকারীর নিকট প্রেরণ করতে পারবেন। উপধারা ২, উপধারা ১ অনুযায়ী বিষয়টি উকিলগণের মাধ্যমে প্রেরণ করা হলে উকিলগণ তাদের নিজেদের মক্কেলগণের সাথে পরামর্শক্রমে পারস্পরিক সম্মতিক্রমে অন্য একজন উকিল নিয়োগ করতে পারবেন, যিনি পক্ষগণ দ্বারা নিয়োজিত নন অথবা অবসরপ্রাপ্ত জজ অথবা উপধারা ১০ এর অধীন জেলা জজ দ্বারা তৈরিকৃত প্যানেল হতে মধ্যস্থতাকারী অথবা তিনি যাকে নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে উপযুক্ত মনে করবেন তাকে নিয়োগ করতে পারবেন। তবে শর্ত থাকে যে মধ্যস্থতাকারী হিসেবে একাধিক ব্যক্তিকে নিয়োগ দান নিষেধ করে কোনো কিছুই এই উপধারার বিবৃতি হয় নাই বলে মনে করতে হবে। আরও শর্ত থাকে যে প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে না। উপধারা ৪, উপধারা ১ অনুযায়ী প্রয়াস গ্রহণের তারিখ হতে ১০ দিনের মধ্যে পক্ষগণ লিখিতভাবে আদালতকে অবহিত করবেন যে কাকে তারা মধ্যস্থতাকারী নিয়োগ করেছেন। পক্ষগণ এই সময়ের মধ্যে মধ্যস্থতাকারীর নিয়োগ দান করবেন এবং এরূপ আদালত অবহিত হওয়ার পর অথবা মধ্যস্থতাকারী নিয়োগ করার ৬০ দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে। যদি আদালত স্ব-উদ্যোগে বা পক্ষগণের যৌথ আদেশের ভিত্তিতে অনূর্ধ্ব ৩০ দিনের অতিরিক্ত সময় বৃদ্ধি না করে। উপধারা ৫, মধ্যস্থতা কার্যক্রমে পক্ষগণের গোপনীয়তা ভঙ্গ না করে মধ্যস্থতাকারী মধ্যস্থতা কার্যক্রমের ফলাফলের একটি প্রতিবেদন আদালতে দাখিল করবেন এবং ফলাফল যদি মামলার উল্লেখিত বিরোধসমূহ নিষ্পত্তি হয় তাহলে আপোসের শর্তগুলো চুক্তি আকারে লিপিবদ্ধ করতে হবে, যেন সম্পাদনকারী হিসেবে পক্ষগণের এবং আইনজীবী থাকলে সাক্ষী হিসেবে তাদের এবং মধ্যস্থতাকারীর স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ থাকবে এবং অতঃপর আদালত উক্ত প্রতিবেদন পাওয়ার ৭ দিনের মধ্যে দেওয়ানি কার্যবিধির ২৩ আদেশের প্রাসঙ্গিক নিয়মানুসারে আদেশ বা ডিক্রি মঞ্জুর করবেন। নোট: আপোস প্রতিবেদনের প্রাপ্তির ৭ দিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি প্রদান করবেন। উপধারা ৬, আদালত স্বয়ং মধ্যস্থতা করলে ৫ উপধারা অনুসারে একটি প্রতিবেদন তৈরি করবে এবং আদেশ দিবেন। উপধারা ৭, মধ্যস্থতার মাধ্যমে আপোসে ব্যর্থ হলে ৯ উপধারার শর্তে আদালত মামলার শুনানি সেই স্তর হতে অগ্রসর হবে মধ্যস্থতার সিদ্ধান্তে বা উপধারার অধীন মধ্যস্থতার জন্য প্রেরণের পূর্বে মামলা যে স্তরে ছিল এবং দেওয়ানি কার্যবিধির সেই পদ্ধতি অনুসারে অগ্রসর হবে যেন মধ্যস্থতার জন্য কোনো পদক্ষেপের সিদ্ধান্ত গৃহীত হয়নি। এক কথায় উত্তর। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনদের মাধ্যমে শেয়ার করে দেবেন। আইনের বিধান ইউনিক বইয়ের ৪৯ পৃষ্ঠার বিকল্প বিরোধ নিষ্পত্তির যে এক কথায় উত্তরগুলো রয়েছে, এই উত্তরগুলা পেতে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। বইটি কিভাবে সংগ্রহ করবেন তা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। উচ্চ আদালতের নজির: বিবাদী বা আপিলকারী যে কোনো পক্ষ উচ্চতর ফোরামে আপিল বা রিভিশন দায়ের করতে পারবে যদি আপোস নিষ্পত্তির কোনো পক্ষ না হয়। ৬৩ ডিএলআর ৫২৮ পৃষ্ঠা। সুপ্রিম কোর্টের অভিমত হলো
বিকল্প প্রতিকারের ব্যবস্থা থাকলে তাকে স্বীকৃতি দিতে হবে। AIR 2016 SC 714 পৃষ্ঠা। নোট: অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন ADR দেওয়ানি কার্যবিধির 89 ধারার ক ধারা এবং অর্ডার আদেশ 23 এর 3 বিধিতে আলোচনা করা হয়েছে। দেওয়ানি আদালত কোনো বিরোধ নিষ্পত্তিতে পাঠাবেন মধ্যস্থতার আদেশ প্রদানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয় আদালতে জানাবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছেন কিনা। যদি তার নিয়োগ করতে ব্যর্থ হয় তাহলে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করবেন এবং অত্র ধারার আওতাধীনে আদালতকে অবহিত করার 60 দিনের মধ্যে অথবা আদালত কর্তৃক মধ্যস্থতাকারী নিয়োগের তারিখ যে ক্ষেত্রে বা যা প্রযোজ্য মধ্যস্থতা সম্পাদন করতে হবে। যদি না আদালত নিজ প্রচেষ্টায় বা পক্ষবৃন্দের যৌথ দরখাস্তের উপর ভিত্তি করে সর্বোচ্চ 30 দিন সময় বর্ধিত করেন। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হবে না। বিশেষ দ্রষ্টব্য: রেফারেন্স গ্রহণের তারিখ হতে 10 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ দিতে হবে। পক্ষদ্বয় মধ্যস্থতাকারী নিয়োগ না দিতে পারলে আদালত 7 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ দিবেন। মধ্যস্থতা সম্পন্ন করতে হবে 7 দিনের মধ্যে, কিন্তু যদি সম্পন্ন করা না যায় সেক্ষেত্রে আরো 30 দিন পর্যন্ত সময় বর্ধিত করা যাবে। নোট: পক্ষসমূহ 7 দিনের মধ্যে কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী হবে। ধারা 89 খ সালিসি আরবিট্রেশন মোকদ্দমা বিরোধ কিংবা বিরোধসমূহ নিষ্পত্তির লক্ষ্যে সালিসের জন্য পাঠাবেন। এ কারণে মোকদ্দমার পক্ষসমূহ কার্যপ্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে মোকদ্দমা তুলে নেওয়ার জন্য আদালত বারবার দরখাস্ত করলে আদালত দরখাস্ত মঞ্জুর করবে এবং মোকদ্দমা তুলে নেওয়ার অনুমতি প্রদান করবে এবং অতঃপর উক্ত বিরোধ ও বিরোধসমূহ সালিস আইন 2001 যতটা প্রযোজ্য হয় তদানুসারে নিষ্পত্তি করবেন। এক কথায় উত্তর: দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় সালিসি আরবিট্রেশনের বিধান আছে? 89 এর খ ধারায়। 89 এর গ ধারা। আপিলে মধ্যস্থতা মিডিয়েশন ইন আপিল। আপিল আদালত বিবাদ মীমাংসার জন্য আপিলটিকে দেওয়ানি কার্যবিধি 1908 এর 89 ক অনুযায়ী মধ্যস্থতার জন্য কিংবা ধারা 89 খ অনুযায়ী সালিসে পাঠাবেন। এক কথায় উত্তর: দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে? 89 গ ধারায়। বিশেষ মামলা স্পেশাল কেস ধারা 90। বিশেষ ক্ষেত্রে মামলা পাওয়ার টু স্টেট কেস ফর ওপিনিয়ন অফ কোর্ট। যখন কোনো ব্যক্তি আদালতের মতামত গ্রহণের জন্য কোনো মামলা সম্পর্কে লিখিত বিবৃতি দানে সম্মত থাকেন তখন আদালত নির্দিষ্ট পদ্ধতিতে সেই মামলা বিচার নিষ্পত্তি করবেন। গণবিষয়াদি সংক্রান্ত মোকদ্দমা সুটস রিলেটিং টু পাবলিক ম্যাটার্স ধারা 91। জনক্ষতিকর কার্য পাবলিক নুইসেন্স। জনক্ষতিকর কার্যের ক্ষেত্রে কোনো বিশেষ রকমের ক্ষতি না হয়ে থাকলেও অ্যাডভোকেট জেনারেল অথবা অ্যাডভোকেট জেনারেলের লিখিত অনুমতিক্রমে অপর 2 বা ততোধিক ব্যক্তি একটি মোকদ্দমা দায়ের করে কোনো ঘোষণা, নিষেধাজ্ঞা বা পরিস্থিতি বিবেচনার জন্য কোনো প্রতিকার দাবি করতে পারেন। এক কথায় উত্তর: দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী পাবলিক নুইসেন্স প্রতিরোধের নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারেন? অ্যাটর্নি জেনারেল। ধারা 92। দাতব্য প্রতিষ্ঠান পাবলিক চ্যারিটিস। জনসাধারণের দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কিত মোকদ্দমা 91 ও 92 ধারার মোকদ্দমার ক্ষেত্রে
অ্যাটর্নি জেনারেল লিখিত অনুমতি সাপেক্ষে মোকদ্দমা দায়ের করতে হবে। ধারা 93, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা। এক্সারসাইজ অফ পাওয়ার্স অফ অ্যাটর্নি জেনারেল। ধারা 91 ও 92 ধারায় অ্যাটর্নি জেনারেলের উপর যে সকল ক্ষমতা অর্পিত হয়েছে সেই সকল ক্ষমতা সরকারের অনুমতি গ্রহণ করে কালেক্টর অথবা সরকার কর্তৃক ওই ব্যাপারে নিযুক্ত অপর কোনো কর্মকর্তাও প্রয়োগ করতে পারবেন। ষষ্ঠ খণ্ড, সম্পূরক কার্যক্রম, সাপ্লিমেন্টাল প্রসিডিং। ধারা 94, অতিরিক্ত কার্যক্রম, সাপ্লিমেন্টাল প্রসিডিং। বিচারের উদ্দেশ্যে যেন ব্যাহত না হয় সেই জন্য আদালত যদি এরূপ বিধান করে তাহলে নিম্ন বর্ণিত ব্যবস্থা সমূহ গ্রহণ করতে পারবেন। ক, বিবাদীকে গ্রেপ্তার করতে পারবেন। খ, বিবাদীকে জামানত নিতে নির্দেশ দিতে পারবেন। গ, বিবাদীর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করতে পারবেন। ঘ, সম্পত্তিতে রিসিভার নিয়োগ করতে পারবেন। ন্যায়সঙ্গত অন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? সেকশন 94 এর ই। ধারা 95, অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রোক বা নিষেধাজ্ঞার দরুন ক্ষতিপূরণ, কম্পেনসেশন ফর obtaining arrest, attachment or injunction in insufficient ground। কোন মোকদ্দমার পূর্ববর্তী ধারা অনুসারে গ্রেপ্তার, ক্রোক অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকলে সেক্ষেত্রে আদালত কোনো কার্যক্রম গ্রহণ করলে এবং উক্ত মোকদ্দমার বাদীপক্ষ হেরে গেলে আদালত বাদীর বিরুদ্ধে সর্বোচ্চ 10,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন। এক কথায় উত্তর, মোকদ্দমার বাদীপক্ষ হেরে গেলে আদালত বাদীর বিরুদ্ধে সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন? 10,000 টাকা।